নমস্কার। আজ 31শে ডিসেম্বর 2025। আজ থেকে বেশ কিছু বছর আগে কলকাতার বুকে এই 31শে ডিসেম্বর রাত্রিবেলা একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল। একজন ট্রাফিক সার্জেন্ট, তার নাম ছিল বাপি সেন। অনেকেই এই কেসটা সম্বন্ধে জানেন। আমার কেন জানি না মনে হলো আজকে এইটা নিয়ে একটু বলি, তার কারণ অনেকেই তখনকারের মানুষ অনেকেই কেসটা ভুলে গেছে এবং এখনকারের মানুষ অনেকেই এই কেসটা জানে না। 31শে ডিসেম্বর যখন এই আলো ঝলমলে কলকাতায় যখন প্রত্যেকটা মানুষ আনন্দ করতে ব্যস্ত থাকে, তখন কেন জানি না প্রত্যেকবার আমি নিজেও আনন্দ করি, কিন্তু প্রত্যেকবার এই মানুষটার কথা অত্যন্ত পরিমাণে মনে পড়ে। বাপি সেন কলকাতা সার্জেন্টের একজন তখনকার দিনের কর্মরত অফিসার, এবং তিনি তার ডিউটি শেষ করে 31 তারিখে ডিউটি শেষ করে চলে গেছিল সোজা পার্ক স্ট্রিটে তার 5 বন্ধুবান্ধবদের সাথে পার্ক স্ট্রিট যাওয়ার আগে উনি নিজের বন্ধুর বাড়িতে গেছিল, সেখানে ডিনার সেরেছে, সেখান থেকে পার্ক স্ট্রিট গেছে, পার্ক স্ট্রিটে আলো ঝলমলে পার্ক স্ট্রিট দেখবে বলেই অ্যাকচুয়ালি গেছে। এমতো অবস্থায় যখন পার্ক স্ট্রিটের তো ভিড় এখনও যেরকম তখনও সেরকমই ভিড়, তা ওরা যখন বেশ কিছুটা রাত হয়ে গেছে, যখন ফিরে আসবে বলে চিন্তাভাবনা করছে, কিন্তু চারপাশের যানজট এত বেশি যে তখন বাপি সেন যিনি, উনি তো একদম তো কলকাতা তো তার হাতের তালুর মতন চেনা। তা তখন ওনারা ডিসাইড করলেন যে ওনারা এই দিক দিয়ে মানে থিয়েটার রোডের দিক দিয়ে না এসে হয়, তো এই জায়গাগুলো দিয়ে না এসে ওনারা ঠিক করলেন যে ওনারা আসবেন হচ্ছে রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট হয়ে, ওই রফি আহমেদ কিদওয়াই রোড ওই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে, মল্লিক বাজার দিয়ে ওই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ওয়েলিংটন হয়ে ওরা গণেশচন্দ্র এভিনিউ হয়ে স্ট্যান্ড রোড হয়ে ওই দিকটা দিয়ে আসবেন। এমতো অবস্থায় 5 বন্ধু, তারাও অত্যন্ত গুণী মানুষ, এক একজন, আমি যদি খুব ভুল না করি তার মধ্যে 3 জন ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার, একজন ছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল। এই 5 জন মিলেই তারা বেরিয়েছিলেন রাতের কলকাতার আলো দেখতে। রফি আহমেদ কিদওয়াই রোড হয়ে যখন ওনারা যাচ্ছিলেন, ওরা একটা বন্ধুরই একটি লাল মারুতি গাড়িতে ছিল, যখন যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার মধ্যেই ওরা দেখতে পায় যে একটি ইফটিজিংয়ের মতন ঘটনা ওই জায়গাটাতে ঘটছে। এক যুবতী তারা বাইকে করে যাচ্ছে এবং তাদের সঙ্গে একদম লাগোয়া একটি হলুদ রঙের ট্যাক্সি তাদেরকে ফলো করেছে। অসম্ভব কটূক্তি, অসম্ভব নোংরা ভাষা এবং অসম্ভব তাদের আচরণ, মানে অসভ্য আচরণ। কিছু দূর এগিয়ে গিয়ে বাপি তার বন্ধুকে বলে গাড়িটা দাঁড় করানোর জন্য, এবং বাপি নেমে আসে। নেমে এসে ও যখন নেমে আসার এইটুকু সময়ের মধ্যে তারাও ট্যাক্সি দাঁড় করিয়ে ফেলেছে এবং বাইকটাকেও তারা দাঁড় করিয়ে ফেলেছে। বাপি পেছন দিকে ছুটে যায়, গিয়ে ততক্ষণে তাদেরকে একদম গিয়ে চেস করে এবং মেয়েটিকে রক্ষা করে। মেয়েটি একদম তার মানে তাকে রেস্কিউ করা হয়ে যায়। বাপির বন্ধুবান্ধবরাও চলে আসে, কিন্তু যারা ছিল তারা তো মদ্যপ, তারা তো ওরমভাবে ছেড়ে দেওয়ার মতন পাবলিক নয়। তারা অত্যন্ত পরিমাণে প্রথমে কথা কাটাকাটি, তারপরে সেই কথা কাটাকাটি থেকে শুরু হয় মারধর। রফি আহমেদ কিদওয়াই স্ট্রিটে যারা মোটামুটি যাতায়াত করেন তারা জানেন ওইখানে ট্রাম লাইন ছিল, এখন আছে নাকি আমি সত্যি জানি না। ট্রাম লাইন ছিল, সেই ট্রাম লাইনের ওপরে বাপিকে ফেলে অকথ্য মারতে থাকে, এবং তার সাথে তো গালিগালাজ তো ছেড়েই দিন, বন্ধুবান্ধবদেরও প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়। তারাও চেষ্টা করে প্রতিহত করবার জন্য, কিন্তু খুব একটা কেউই প্রতিহত করতে পারে না। এমতো অবস্থায় বাপিকে রাস্তায় ফেলে, এবং মানে বাপি সেনকে রাস্তায় ফেলে তাকে অত্যন্ত পরিমাণে প্রহার করা হয়, এবং এতটাই মারধর করা হয় যে ওখানে বাপি সেন মানে সংজ্ঞাহীন হয়ে পড়ে। ততক্ষণে মাথায় আঘাত বলুন, গায়ে আঘাত বলুন, সর্বত্র আঘাত বলুন, এবং কোনো মতে বাপি সেনের বন্ধুবান্ধবরা তাদের ওই দুষ্কৃতীদের থেকে তাকে একটু রক্ষা করে নেওয়াতে তারা গাড়িতে উঠে তারা সবাই মিলে চম্পট দিয়ে দেয়। তারা বোধহয় সম্ভবত 4 জন মতন ছিল।
কিন্তু সেই মেয়েটিকে এবং তার সঙ্গীকে দুজনকে বাইক সমেত সেখান থেকে আর দেখা যায় না। এই যে যখন মারধরের এই পর্বটা চলছিল, যাকে বাঁচাতে গিয়ে বাপি এই মারধরটা খায়, তা সে কিন্তু ওখান থেকে যখন এই গণ্ডগোলটা আরও একটু প্রবল মাত্রায় শুরু হয়, তখন কিন্তু ওখান থেকে সে বেরিয়ে পড়ে চলে যায়। কিন্তু তখন তো আর বাপির বন্ধু বান্ধবদের তো আর এই সমস্ত দেখবার সময় নেই। তখন তারা তড়িঘড়ি বাপিকে নিয়ে সংজ্ঞাহীন অবস্থায় সেই মানুষটাকে নিয়ে তড়িঘড়ি ছোটে হলে হচ্ছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে যাওয়া মাত্রই তাকে বেডে নিয়ে নেওয়া হয় জরুরি বিভাগে, এবং বলা হয় যে নিউরো মানে মাথার খুব চোট লেগেছে, ইমিডিয়েটলি সিটি স্ক্যান করাতে হবে। এবং সিটি স্ক্যান করানো হয়। ইতিমধ্যে ট্রাফিক গার্ড রাত্রিবেলা যিনি টহল দিচ্ছিলেন তার কাছে খবর যায়, তিনি এসে খবর দেয়। ওদিকে টালিগঞ্জে থাকে, টালিগঞ্জ থানার ওখানে অন্তর্গত, সেইখানের থেকেও বাপির খবর সেখানেও পৌঁছে যায়। সেখানে তার সিনিয়র লেভেলের লোকজনেরা, তার সিনিয়র লেভেলের অফিসাররা তারাও চলে আসে, এবং ওখান থেকে মেডিকেল কলেজ থেকে জানানো হয় যে আঘাত বেশ গুরুতর এবং ওনাকে জ্ঞান ফিরে আসবে, কিন্তু আঘাতটা বেশ গুরুতর, ওনাকে একটু অন্য কোথাও শিফট করলে ভালো হয়। ততক্ষণে বাপির মেজদা, যিনি বাপির ডিসিশন নেন, এবং ওনার পুলিশ কর্তা, যিনি বাপির সিনিয়র পুলিশ কর্তা যিনি গেছিলেন, তারা দুজনে মিলে ডিসিশন নেয় তাকে সিএমআরআইতে নিয়ে আসা হবে। সিএমআরআইতে নিয়ে আসা হয়। এই মতো অবস্থায় 31শে ডিসেম্বর কিন্তু পেরিয়ে গেছে, যখন এই বাপি মারধর খাচ্ছে এবং রাস্তায় পড়ে লুটোচ্ছে এবং সংজ্ঞাহীন যখন তাকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 31শে ডিসেম্বর পেরিয়ে গেছে, 2003 শুরু হয়ে গেছে, যা বাপির জীবনে একদমই ভালোভাবে শুরু হলো না। তার পরিবারের কাছে তো কি বলবো, একদমই ভালো না। বেশ কিছুদিন এইটা বাপির এই প্রয়াসটা চলতে থাকে, মানে বেঁচে থাকার ইচ্ছাটা, বেঁচে থাকার যে লড়াইটা, বেশ কিছুদিন ধরে বাপির যে বেঁচে থাকার এই লড়াইটা বেশ কিছুদিন চলতে থাকে। তার মধ্যে পরে আসি আর একটা ঘটনা বলি। সকাল হতে না হতেই সরকারের কাছে যেরকম খবরটা চলে যায়, সেরকম সবার কাছেই চলে যায়, এবং এইখান থেকে বাপির বন্ধু বান্ধবরা একটা জিনিস বলেছিল পুলিশকে, যে যারা মারছিল তারা নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল। হ্যাঁ, সে কি, সে তো আরও সাংঘাতিক। পুলিশকে প্রহার করছে এবং সংজ্ঞাহীন করে দিচ্ছে। খোঁজ পড়ে যে সেই হলুদ ট্যাক্সি, তার মধ্যে বাপির বন্ধু যিনি কনস্টেবল ছিলেন, তিনি বুদ্ধি করে ওই হলুদ ট্যাক্সিটা যখন চম্পট দিচ্ছিল তার নাম্বারটা নোট করে রাখে। এই নোট করা নাম্বারটি অনুযায়ী পুলিশ খুঁজতে শুরু করে হলুদ ট্যাক্সি। খুব সহজেই আইডেন্টিফাই করা যায়, এবং খুব সহজেই সেই চালককেও আইডেন্টিফাই করা যায় এবং অ্যারেস্টও করা হয়। এবং যখন তাকে আইডেন্টিফাই করা হয়, তখন তার মুখের বক্তব্য এবং বাপির বন্ধু বান্ধবের বক্তব্য হুবহু মিলে যায়, এবং তারাও জানতে পারে যে পাশের একটি পুলিশ ক্যাম্পে ট্যাক্সিটি যখন সকালবেলা একটা পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়ানো ছিল। কি বৃত্তান্ত আমি তার মধ্যে যাচ্ছি না, এবং তারা এটাও বলে যে ওরা তো এই পুলিশ ক্যাম্পেই থাকে। ওই পুলিশ ক্যাম্প থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়। পুরোটাই ট্যাক্সিওয়ালা বলে দেয়, তার কারণ ট্যাক্সিওয়ালার অত্যন্ত পরিচিত চারজন মানুষ, 4জন না 5জন ওনারা ছিলেন, এবং মুখস্থের মতন নামগুলো বলে দেওয়া হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট তো হয়ে গেল, দুজন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়। ট্যাক্সি ড্রাইভারকেও বোধহয় সম্ভবত অ্যারেস্ট করা হয়েছিল। আর দুজন পরবর্তীকালে কোর্টে এসে আত্মসমর্পণ করে। কিন্তু বাপির যে চোটটা লেগেছিল, সেই চোটটা খুব একটা ভালো ছিল না, চোটটা যথেষ্ট পরিমাণে একটু গুরুতর চোট ছিল। ওই যে সংজ্ঞাহীন হয়েছিলেন মানুষটি, তারপরে কিন্তু আর তার জ্ঞান ফেরেনি এবং প্র্যাকটিক্যালি কোমায় চলে যান। ডক্টর আগরওয়াল বলে একজন ডাক্তার দেখছিলেন সিএমআরআইতে, ওনাকে মানে
পুলিশ কর্তার অনেক হায়ার লেভেলের অফিসাররাও তাকে রিকোয়েস্ট করেন, ডাক্তারবাবু আপনি প্লিজ কিছু করুন। ডাক্তারবাবুও বলেন আমি সমস্ত কিছু চেষ্টা করছি, কিন্তু আঘাত অত্যন্ত গুরুতর। এবং আলটিমেটলি যেটা হয় সেটা সেই দিকেই আস্তে 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 ব্যাপারটা এগিয়ে যাচ্ছিল। 6ই জানুয়ারি সকালবেলায় বাপি আমাদেরকে ছেড়ে চলে যায়। চলে তো গেল মানুষটা, কিন্তু এখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন এখনো রয়ে গেল। এখনো কেন বলছি, আপনারা যারা জানেন ঘটনাটা তারা তো জানেন, যারা জানেন না তারা শুনলে পরে আরো অবাক হবেন। মানুষটা চলে গেল, তারপরে বিচার প্রক্রিয়া শুরু হলো। সবার আগে খোঁজ পড়ল হচ্ছে সেই মেয়েটি যার শ্লীলতাহানির জন্য বাপি সেন সেদিনকে গাড়ি থেকে নেমে এসে তাকে রক্ষা করেছিল। এই যে একটা লম্বা এপিসোড চললো, মিডিয়া বলুন, প্রেস মিডিয়া বলুন, প্রিন্টিং মিডিয়া বলুন, সমস্ত জায়গাতে যে এত লেখালেখি শুরু হলো, এই মানুষটাকে কিন্তু কেউ আর খুঁজে পেল না কোনোদিনও। টিল ডেট এখনো অবধি এই মানুষটাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আজ 31শে ডিসেম্বর 2025, ঘটনাটা 2002-এর ডিসেম্বরের 31শে ডিসেম্বর হয়েছিল। এতগুলো বছর তিনি অন্তরালে, একদম অন্তরালেই চলে গেল। কেস তো শুরু হলো। এবার একটা ভালো, এই খারাপের মধ্যেও একটা ভালো জিনিস বলি, সেটা হচ্ছে কেসটা তো শুরু হলো, কিন্তু যেহেতু প্রত্যক্ষদর্শী সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, এবং যাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে সেই মানুষটাও এসে সামনে দাঁড়ালো না, কেসটা প্রথম দিকে একটু ঘুরতে শুরু করে। প্রথম দিকে বলা হয় যে না না, আমরা তো সেরকমভাবে কিছুই করিনি, বাপি সেন মদ্যপ অবস্থায় এসে আমাদেরকে দাঁড় করায় এবং আমাদের কাছ থেকে টাকা পয়সা চায়, লাইসেন্সপত্র চায়, হ্যানা ত্যানা এক্সেট্রা এক্সেট্রা। আমি তার ইতিবৃত্তান্তের মধ্যে যেতে চাইছি না, কিন্তু এই বয়ানটা যখন কোর্টে চলছে এবং তার সঙ্গে কিন্তু ট্যাক্সি ড্রাইভারের কথাটাও ঘুরে গেল, সেও কিন্তু বলল যে হ্যাঁ এরকমই তো হয়েছিল, টোটালি ট্যাক্সি ড্রাইভার যা যা বলেছিল সব জিনিসটাই কিন্তু সে ডিনাই করে গেল। ঠিক যখন এইরকম হচ্ছে, বলে না রাখে হরি মারেকে, ঠিক সেইরকমভাবেই দুজন প্রত্যক্ষদর্শী ওই অন্ধকারের মধ্যেও, ওই রাত্রির বেলা শীতের রাতে তারা ছিলেন ওই অঞ্চলেরই দুজন, বোধহয় সম্ভবত কোনো একটি বিল্ডার্স কোম্পানি কিংবা কোনো একটি সোসাইটি কিংবা কিছুর একটা সিকিউরিটি গার্ড ছিল। তারা এসে বয়ান দেয়, আস্তে 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 কেসটা আবার ঘুরতে শুরু করে। এবং কলকাতার, আমি যদি খুব ভুল না করি, অনেক হায়ার লেভেলের অফিসাররাও পেপারে অ্যাড দিয়ে এই তরুণীকে বলা হয় যে আপনার অবস্থা আমরা বুঝতে পারছি, আপনি সামনে আসুন, আপনাকে আমাদের খুব দরকার, এই মানুষটা চলে গেছে, আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, অনেক চোট অনেক আঘাত পেয়ে সে চলে গেছে, তার বাড়ির লোক পেছনে বসে আছে, তার স্ত্রী, তার 2 ছেলে, বাবা মা দাদারা প্রত্যেকে পেছনে আছে, আপনি সামনে এসে সত্যি ঘটনাটা সবাইকে বলুন, তাহলে পরে সবাই অত্যন্ত পরিমাণে আশ্বস্ত হবেন। এবং তারপরে তো ন্যাচারালি আগেই বললাম যে এখনো অবধি যখন সে সামনে আসেনি, সে তো তখনও সামনে এসেছিল না। এটা একটা খুব ট্র্যাজিক ইনসিডেন্ট। মানে বাপি সেন নামটা সত্যি, বাপি সেন তখন 2002-তেই বাপি সেনের বয়স ছিল 35 বছর। আমি বেহালায় থাকার সুবাদে আমি অনেকের কাছ থেকে শুনেছি তার চেহারা, তার সুঠাম চেহারা, লম্বা চওড়া, বাপি সেনের এরকমভাবে চলে যাওয়াটা উচিত ছিল না, কিন্তু প্রতিবাদ তো করেছিল। বাঙালি প্রতিবাদ করতে ভুলে যায়নি, এখনো প্রতিবাদ চলে। কিন্তু রক্ষক যে সেখানে ভক্ষক হয়ে যাবে সেটা তো কেউ বুঝতে পারেনি। পুলিশকে মেরে তাকে কোমায় পাঠিয়ে দেবে এবং তার চিরনিদ্রায় পাঠিয়ে দেবে তাকে, এটা কেউ ভাবতে পারেনি। কিন্তু বাপি সেনের যে ডিউটিটা বাপি সেন সেদিনকে করেছিল, কিন্তু যার জন্য করেছিল সে কিন্তু তার ডিউটিটা সেদিনকেও পালন করেনি, আজও প্রকাশ। কিন্তু একটা জিনিসেরই খুব ভালো
খবর যেটা আগে বললাম, সেই ভালো খবরটা হলো হচ্ছে যে এই কেসটা বহুদিন ধরে চলে, 2004 সাল অব্দি বোধহয় চলে, 4 সালের জুন মাস অব্দি প্রায় কেসটা চলে। এবং কেসটাতে আলটিমেটলি বাপি সেনের তো জয় হয় ডেফিনেটলি, কারণ ভালো কাজের জয় তো ডেফিনেটলি হবেই। এবং এই যে দুষ্কৃতী যারা ছিল, তাদেরকে আমি দুষ্কৃতী ছাড়া অন্য কিছু বলতে পারছি না, দুষ্কৃতী যারা ছিল সেই দুষ্কৃতীদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু আফসোস ওই একটাই রয়ে গেল যে আজকেও যখন সব জায়গায় আলোচনা হয় বাপি সেনকে নিয়ে, এবং সত্যি কথা বলতে 31শে ডিসেম্বর যখনই কোনো 31শে ডিসেম্বর আসে, বন্ধু বান্ধবদের মধ্যে বলুন কিংবা বাড়িতে বলুন, যখন বাপি সেনকে নিয়ে আলোচনা হয়, তখন একটা জিনিস মাথায় আসে যে সেই মহিলা এলেন না, কেন এলেন না? তার ঠিক আছে, তখন নয় একটা প্রেশারের মধ্যে ছিলেন, পরবর্তীকালে তো এসে একবার বাপি সেনের বাড়ির সঙ্গে দেখা করে যেতে পারত, তার স্ত্রীর সঙ্গে দেখা করে যেতে পারত। অ্যাটলিস্ট তার স্ত্রীও জানতে পারতো যে হ্যাঁ, এই মানুষটাকে বাঁচানোর জন্য আমার স্বামী প্রাণ দিয়ে গেছে। তার ছেলেরা করতে পারতো, তার ছেলেরা আজকাল যথেষ্ট প্রতিষ্ঠিত, অনেকটা দিন সময় চলে গেছে, এখন তো তিনি তো এসে একবার দেখা দিয়ে যেতেই পারত। যাই হোক, তিনি আজও নিশ্চয়ই, আমি জানি না আমার এই ছোট্ট ভিডিও তার কাছে পৌঁছাবে কিনা, তবে যারাই দেখবেন তারা, আমি তো খুব অল্প হালকা মানে ওপর করে কেসটা বলে গেলাম, পারলে কেসটা ভালো করে একবার দেখে রাখবেন যে, এবং প্রত্যেককেই বলবো 31শে ডিসেম্বর, প্রত্যেক বছর 31শে ডিসেম্বর নিজে সাবধানে থাকবেন, অন্যকেও সাবধানে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।